স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। সারা দেশে সপ্তমবারের মতো শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। নতুন ভোটার যুক্ত হওয়ার পাশাপাশি তালিকা থেকে বাদ পড়ছেন মৃতদের নাম। ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে দেখা যায় যে কোনো কোনো বাসায় গেলাম যে তারা অনেক সময় দেখা যায় দরজা খুলছে না। কর্তনের ক্ষেত্রে যেটা প্রয়োজন সঠিকভাবে ইয়া করতে হইলে তোর আইডিটা নিতে হবে এবং তার আত্মীয় কাছ থেকে মৃত্যু সনদটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বিস্তারিত থাকবে এখন জনপদে। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধা অসুবিধা তারা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। খুব দ্রুততার সাথে যেন হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা দ্রুতই এটা ব্যবস্থা করে দেয়। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। তারা ছাত্র সংসদ নির্বাচন চান শিক্ষার্থীরা। নির্বাচনে আয়োজন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়েও থাকবে বিস্তারিত, তবে শুরুতেই জানব ভোটার তালিকা হালনাগাদের খবর। আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে নতুন করে তালিকায় নাম যুক্ত করার পাশাপাশি বলা হচ্ছে যে মৃতদের নাম বাদ পড়া তালিকা থেকে হালনাগাদ কার্যক্রম কেমনভাবে চলছে দেখছেন? ঠিক ৯টা থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। এই নতুন ভোটার যারা হবেন তাদেরকে আসলে মূলত ২০০৮ সালের পয়লা জানুয়ারি কিংবা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন ওই সকল ব্যক্তিকেই মূলত আসলে নতুন ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করছেন। আমরা দেখেছি যে কুমিল্লার বেশ সব কয়টি ওয়ার্ড কিংবা উপজেলায় কিন্তু একযোগে কিন্তু শুরু হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে জেলা নির্বাচন অফিসারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সারা দেশের মতোই কিন্তু আজকে ঠিক এই ৯টা থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা বহুতল ভবনে উঠে মানুষের বাসা বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। একই সঙ্গে যারা মৃত্যুবরণ করেছেন সে সকল ব্যক্তির নাম আসলে কর্তন করা হবে, বাদ দেওয়া হবে এই হালনাগাদের মাধ্যমে। তথ্য সংগ্রহ চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। আর এই মূল যে কার্যক্রম এই হালনাগাদ সে বাড়িতে বাড়িতে গিয়ে যে হালনাগাদের যে তথ্য সংগ্রহ সেটা শেষে কিন্তু প্রার্থীদের আপনার যে ছবি তোলা সহ যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এরপরেই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা কথা বলেছি এখানকার যারা সুপারভাইজার হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে যারা দায়িত্ব পালন করছেন তারা বলছেন যে নানান সময়ে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে কিন্তু নানান সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ হচ্ছে মানুষের বাসা বাড়িতে গিয়ে যখন একজন প্রার্থীকে না পান কিন্তু তারা একাধিকবার যেতে হয়, যার কারণে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি ভোটারের যে তথ্য সংগ্রহ, যারা নতুন ভোটার হবেন তাদের তথ্য সংগ্রহ করতে কিন্তু একটু ব্যাক পেতে হয়। একই সঙ্গে তারা জানিয়েছেন যে নতুন ভোটার হতে হলে তার বাবা মায়ের যে জাতীয় পরিচয়পত্র আছে সেটির ফটোকপি, সে সঙ্গে তার জন্ম সনদ এবং নাগরিক সনদ, একই সঙ্গে যাদের শিক্ষকতার যোগ্যতা আছে যে বিশেষ করে জেএসসি এবং এসএসসির সার্টিফিকেটের ফটোকপি লাগবে, সে সঙ্গে লাগবে বিদ্যুৎ বিল, সে সঙ্গে জায়গা সম্পত্তির যে আপনার যে বিভিন্ন কাগজপত্র রয়েছে বিশেষ করে খাজনার রসিদ সেটি লাগবে। আমরা এখানকার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে একই সঙ্গে যারা মারা গিয়েছেন তাদের মৃত্যু সনদটা নিশ্চিত করতে হবে যাতে করে তাদের নাম বাদ দেওয়া যায়। একই সঙ্গে যাদের ঠিকানা নিশ্চিত করা, ঠিকানা পরিবর্তন করবে যে সকল আবেদন, তারা দু জায়গায় কিন্তু আবেদন করতে হবে এই যে হালনাগাদের কার্যক্রমে যে তথ্য সংগ্রহের সেক্ষেত্রে। তো শাফিন ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে খুলনায় যেতে চাই। খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খোঁজ রাখছেন সহকর্মী তরিকুল ইসলাম, তার সঙ্গে যুক্ত হব। তরিকুল, জানাবেন যে আজ সকাল থেকেই
এই হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা নেমেছেন তারা কি জানাচ্ছেন, এই কার্যক্রম কতদিন যাবৎ চলতে পারে? শাফিন, খুলনায় কার্যক্রম শুরু হয়েছে সারা দেশের মতো আজকে থেকে। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে খালিশপুরের থানা এলাকায়। আমরা রয়েছি ক্রিসেন্ট জুট মিল যে গেট, এই এলাকাতেই মূলত শুরু করেছে নির্বাচন খালিশপুর থানা নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন দায়িত্বে। আমরা এখানে এসে যেটি দেখেছি যে বাড়িতে বাড়িতে হালনাগাদ যে ভোটার তালিকা তৈরির কাজ সেটি কিন্তু সেটি শুরু করেছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি বাড়িতে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই ভোটারের তার যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রয়োজন সেইগুলোই কিন্তু এখানে নির্বাচনী কর্মকর্তারা বসে থেকে তারা এগুলো সংগ্রহ করছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র নিচ্ছেন। যদি ভাড়াটিয়া হয় তাদের ক্ষেত্রে বিদ্যুৎ বিল সহ জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো, এবং বাড়ির মালিক যদি হয়ে থাকে, যার স্থায়ী বসতি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বাড়ির যে খাজনা রসিদ বা পর্চা রসিদ এইগুলো তাদেরকে দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। আমরা যাদের বয়স 1/1/2008 তারিখে 8 সালে তারাই শুধু এই তারিখের মধ্যে তারাই শুধু নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। সেই দিকটা লক্ষ্য রেখে নির্বাচন কর্মকর্তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তাদের বিভিন্ন টিম কাজ করছে। খুলনা জেলাতে যে কর্মী নিয়োগ করা হয়েছে 887 জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং এই তথ্যগুলো সংগ্রহ করছেন। তো আমরা একটা বিষয় বলে রাখি যে খুলনা জেলাতে সর্বশেষ ভোটার যে তালিকা করা হয়েছিল সেখানে 20,58,000 ভোটার রয়েছে। এর সঙ্গে 2.5 থেকে 5% ভোটার বৃদ্ধি পাবে বলে নির্বাচন কর্মকর্তারা বলছেন। সেক্ষেত্রে 1 লক্ষের বেশি ভোটার এই খুলনা জেলাতে নতুন অন্তর্ভুক্ত হতে পারে এমন ধারণা করা হচ্ছে। খুলনার জেলাতে নারী যে ভোটার রয়েছে 10,24,000 এবং পুরুষ ভোটার রয়েছে 10,30,000। তো নারী এবং পুরুষের ভোটার প্রায় সমান সমান। এক্ষেত্রে খুলনার জেলার মধ্যে শুধুমাত্র রূপসা উপজেলাতে ভোটার সংখ্যা বেশি, সেখানে 80,000-এরও বেশি ভোটার রয়েছে। তো সব মিলিয়ে আমরা একটা কথা যেটি বলতে চাই যে নির্বাচনী কর্মকর্তারা যে মাঠে নেমেছে 4টি টিমে বিভক্ত হয়ে তারা মনিটরিং করছে বিষয়টি, এবং এটিকে কিভাবে সঠিকভাবে তথ্য তুলে নিয়ে আসা যায় এবং এক্ষেত্রে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো যারা দেখাতে পারছেন মূলত তারাই মূলত এখানে অন্তর্ভুক্ত হবেন। কারণ একজন ভোটার একজন দেশের নাগরিকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে শুরু করে ভোটাধিকার প্রয়োগ, বিশেষ করে তারা জনপ্রতিনিধি নির্বাচনে তার যে রায় সেটি দিতে পারে, এটি কিন্তু তার অধিকার। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে শাফিন খুলনা থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদকরণের যে কার্যক্রম তার সেটি শুরু হয়েছে খুলনা থেকে, খুলনার খালিশপুর এলাকা থেকে, তার সর্বশেষ খবর। শুরু হয়েছে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, এ নিয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। এর আগে কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন মাসুদ আলম। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আর বিএসএফ এর সহিংস আচরণে অস্থির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন সীমান্তের চোরাচালান বন্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। এছাড়া অস্থিরতা বন্ধে গ্রামবাসীকে সচেতন করার তাগিদ তাদের। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জ। ভারতের সাথে এই উপজেলার 85 কিলোমিটারের সীমানায় কাঁটাতারের বেড়া রয়েছে প্রায় 77 কিলোমিটার। শুধু শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপির মাঝে 1200 গজ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, যদিও সীমান্ত আইন ভেঙে সেখানে বেড়া দিতে চায় ভারত। গেল 8 জানুয়ারি বিজিবির প্রতিরোধে এ কাজে ব্যর্থ হয় ভারতের সীমান্ত বাহিনী। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে এমন পরিস্থিতি। নিয়ম রক্ষা না করেই সীমান্তে মাটি ফেলে উঁচু মাটির প্রাচীর করেছে বিএসএফ, যেখানে কাঁটাতারের বেড়া দিতে চায় তারা, যা বাংলাদেশি কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ। 50 গাছ, কোন জায়গায় 20 গাছ ছেড়ে ছেড়ে মনে করে এই হাসিনার আমলে মনে করে মাটি তুলে লেহে যে এখন এই আমলে এখন বেড়া দিবার যুদ্ধ ধরে। আমাদের এখানে একটা কৃষক যাবে, আমার কৃষককে একটা গলি করে দিলে মেরে দিল, দিলে চলে গেল তার বেড়ার গোড়ায়। আমরা তো এটা হইতে দেব না। এই আগ্রাসী মনোভাব ইন্ডিয়ার, এটা তাদের অন্তর্নিহিত একটা
বিষয় যে বর্তমানে জনগণ নিয়ে বিজেপি এবং জনপ্রতিনিধি একসঙ্গে যদি জনগণের মাঝে বারবার মিটিংয়ে সভা সমিতি করে মানুষকে সচেতন করে তাহলে এই পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হবে না। বিজিবি অধিনায়ক বলছে, সীমান্তে চলাচলে সচেতনতা বাড়াতে মাইকিং ও সমাবেশে সকলকে সচেতন করা হচ্ছে। তবে অস্থিরতা রুখতে সম্মিলিতভাবে শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। ফসলের ক্ষতি কেউ না করে, কারণ হচ্ছে একটা বছরে একটা সিজনের ফসল, এটা যদি উৎসুক জনতা এই এলাকা ফসলের ক্ষতি হয় কৃষকের, তো সেই জন্য স্থানীয় মেম্বার ছিলেন, চেয়ারম্যানরা ছিলেন, তারাও জনগণের সাথে একসাথে মিলে কাজ করবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই সীমান্তের পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা সামনে আরও কন্টিনিউ করতে চাই। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 2 বিওপিতে ভারতীয় সীমান্ত বাহিনীর সাথে মুখোমুখি হয় গ্রামবাসীরা। দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী একটি গ্রামে, যেখান থেকে 150 গজ দূরে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়া, আর মাঝের যে অংশ তা কৃষকের ফসলি জমি। তাই নানা কাজে কৃষক এবং গ্রামবাসীদের যেতে হচ্ছে সেখানে। তাই সকল মহলের বক্তব্য, গ্রামবাসী এবং কৃষকের আন্তর্জাতিক সীমানা সম্পর্কে সচেতন হওয়া অনেক বেশি জরুরি। তাহলেই কমানো যাবে সীমান্তর এমন নানা ধরনের সংঘাত আর অস্থিরতা। রাকিবুল হাসান, এখন চাঁপাইনবাবগঞ্জ। দেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের মতে নির্বাচনের জন্য এখনই উপযুক্ত সময়। নির্বাচনের আয়োজন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে উপাচার্য বলছেন, দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর এ সংক্রান্ত কার্যক্রম ও সরকারের নির্দেশনা অনুসারে নেওয়া হবে নির্বাচনের সিদ্ধান্ত। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রতিষ্ঠার পর থেকে ছাত্র সংসদ গঠিত না হলেও দাবি উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের। শিক্ষার্থীরা বলছেন, গণতন্ত্র চর্চা, নেতৃত্ব তৈরি ও দাবি দেওয়া আদায়ে সংসদ নির্বাচনের এখনই সময়। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধা অসুবিধা, কি করা উচিত না করা উচিত, এই কথাগুলো তারা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। ছাত্র সংসদ নির্বাচনটা হয় বা ছাত্র সংসদ আসে, সেক্ষেত্রে এই অধিকারগুলো নিয়ে কথা বলার মতো একজন স্পেসিফিক একজন পার্সন থাকে। খুব দ্রুততার সাথে যেন হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা দ্রুতই এটা ব্যবস্থা করে দেয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ওই সিদ্ধান্ত প্রত্যাহার ও রাজনৈতিক কার্যক্রম চালুর দাবি ছাত্র নেতৃবৃন্দের। ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন এবং ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আগে অনতিবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ওপেন করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এখানে যে রাজনীতির চর্চাটা করে, এটার মাধ্যমে সে পরবর্তীতে দেখা যায় দেশের রাজনীতিতে বড় সেক্টরে সে তার কন্ট্রিবিউশন রাখতে পারে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা ছাত্র শিবির প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনটা চালু করা হোক। শিক্ষার্থীদের নানা প্রয়োজনে কাজ করে ছাত্র সংসদ। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নানা সংকট ও সমস্যায় সমাধানের চেষ্টা করা হয়। এতে নেতৃত্বের বিকাশ ঘটে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও ছাত্র সংসদের গুরুত্ব রয়েছে অপরিসীম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো আরও আগে থেকেই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে দাবি জানিয়ে আসছে। দাবি আদায়ে ঐক্যবদ্ধ সকল ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অনেকবার জানানো হয়েছে এবং আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান করছি। নির্বাচনের মধ্য দিয়ে যদি তাদের কথা বলার মতো একটা মুখ তারা তৈরি করতে পারে, তাদের মধ্য থেকে যদি যোগ্য নেতৃত্ব তারা নির্বাচন করতে পারে, তাহলে এই সমস্ত হজবরলা যে কন্ডিশনটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে দ্রুততম সময়ের মধ্যে এগুলোর সমাধান হয়ে যাবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, চাইলে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সংসদ নির্বাচনের প্রস্তুতি বা আয়োজন করতে পারে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে ক্রিয়াশীল সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারের নির্দেশনা অনুসারে নেওয়া হবে ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্ত। ছাত্রদের দাবির প্রেক্ষিতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে যদি ছাত্ররা
তাদের ধারণা থেকে সরে আসতে চায়, সেটাও ছাত্রদের মাধ্যমে আসতে হবে এবং এই ব্যাপারেও আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ভিন্ন ধরনের ব্যত্যয় করে আমরা কিছু করব না, আবার একই রকমভাবে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। বরিশালে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয় 2012 সালের 24 জানুয়ারি। প্রতিষ্ঠার 13 বছরেও এখানে গঠিত হয়নি ছাত্র সংসদ। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা 9,500। 6টি অনুষদে বিভাগ আছে 25টি। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। 2 দিন ধরে মোটর বিকল থাকায় কিশোরগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতালে তীব্র পানির সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন যে রোগীরা পানির সংকটে কী ধরনের ভোগান্তিতে পড়ছেন, সমস্যা সমাধানের বিষয়ে কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? শাফিন, আমি প্রথমে একটু আপনাকে ভোগান্তির চিত্রটা বলি যে সকাল থেকে এখানে যে অবস্থান করছি, এখানে যে চিত্রটি আসলে দেখা যাচ্ছে সেই চিত্রটি কিন্তু মূলত যে রোগীর যে ভোগান্তির যে মূল চিত্রটা সেটা কিন্তু চরম আকারে ধারণ করছে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষকে দেখেছি যে পাশেই একটি মসজিদ রয়েছে, সেখান থেকে কিন্তু মাইকিং করা হয়েছে, সেখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে মসজিদের যে পানির ব্যবস্থা রয়েছে সেখান থেকে পানি সংগ্রহ করা, পাশাপাশি জনস্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু একটি অস্থায়ী একটি ট্যাঙ্ক বসানো হয়েছে, যেখানে স্বল্প সময়ের জন্য হয়তো বা পানি সেখান থেকে রোগীরা আসলে কিছুটা সাপ্লাই পাচ্ছে। তবে সেটিও কিন্তু দীর্ঘক্ষণ হচ্ছে না। সবচাইতে বড় ভোগান্তির যেটা দেখা যাচ্ছে যে ওয়ার্ডগুলোতে যেখানে আসলে রোগীরা ভর্তি আছে, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু পানির সংকট, যার ফলে সেখানে কিন্তু আসলে তারা কোনোভাবেই সেবা কার্যক্রম ভালোভাবে চালাতে পারছে না। আরেকটি চরম ভোগান্তি রয়েছে এবং এখানে যে অপারেশন থিয়েটারটি রয়েছে 250 শয্যা জেনারেল হাসপাতালের যে ওটি, এটি কিন্তু পুরোপুরি 2 দিন যাবৎ বন্ধ আছে। সেটি কর্তৃপক্ষ বলছে কেবলই পানির সংকটের কারণে আসলে এই যে অপারেশন থিয়েটার সেটি কিন্তু চালু করা যাচ্ছে না। এছাড়াও যে গাইনি যে বিভাগটি রয়েছে সেখান থেকেও যে অপারেশনের জন্য যে কয়েকজন ছিল তাদেরকেও কিন্তু সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সারানোর যে ব্যাপারটি আসলে কর্তৃপক্ষ বলছে যে কাজ করছে এবং গতরাত থেকেই কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান কিন্তু মেলেনি। তবে গণপূর্ত বিভাগ যে বিষয়টি বলছে তাদের সঙ্গেও কথা হয়েছে, তারা আসলে মূলত দায়িত্ব নিয়েছে এটিকে সারানোর, এবং যে মোটরটি আসলে বিকল হয়ে আছে সেটি এই জেলা শহরে না পাওয়ায় সেটি কিন্তু ঢাকা থেকে সরবরাহ করতে হয়। তারা বলছে যে যদি নতুন মোটর কিন্তু সরবরাহ করা হলেই আসলে এর সংকট নিরসন হতে পারে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে হাসপাতালের পানির সংকটের সর্বশেষ তথ্য। শাফিন, কিশোরগঞ্জের জেনারেল হাসপাতালে মোটর বিকল হয়, পানির সংকটে ভুগছেন রোগীরা। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক কোটা প্রথা নিরসন ও মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানকার সবশেষ জানাতে যোগ দিচ্ছেন জাহিদ হাসান। যাই জানাবেন যে গতকালই তো মেডিকেলের ফলাফল প্রকাশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আজকে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, তাদের দাবি দাওয়াগুলো কি? শাফিন, মেডিকেলের যে গতকালকে যে রেজাল্ট দেওয়া হয়েছে, যে ফলাফল প্রকাশ হয়েছে, এরপরেই মুক্তিযোদ্ধার কোটা সহ বিভিন্ন কোটায় যারা উত্তীর্ণ হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই মেডিকেলের শিক্ষার্থীরা আজ সকাল 11:30 থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। এখানে তারা জড়ো হয়ে মূলত এই কোটা বাতিলের দাবিতে তাদের যেই বক্তব্যগুলো সেগুলো তারা দিচ্ছেন, এবং তারা বলছেন যে গতকাল মেডিকেলের যেই ফলাফল দেয়া হয়েছে সেটি বাতিল করতে হবে, বাতিল করে মুক্তিযোদ্ধার কোটা সহ অন্যান্য যে কোটাগুলো আছে সব কোটা বাতিল করে নতুন করে রেজাল্ট দিতে হবে, এবং একই সঙ্গে মেডিকেলে তারা কোনো ধরনের কোটা আর চান না। এই বিষয়টি নিয়ে এখন কথা বলছেন। আমরা একটু সরাসরি আন্দোলনকারীদের এই কথা শুনতে চাই, তারা কি বলছেন। তাও যৌক্তিক এবং সুন্দর প্রশ্ন আমরা চাই।
অনুসরণী প্রশ্ন তুলে দেওয়া, ভুল প্রশ্ন দেওয়া, উদ্দীপক ছাড়া প্রশ্ন দিয়ে দেওয়া, অ্যান্সার ভুল থাকা, বাংলা ভাষণে ইংলিশ ভাষণে অপশন মিলে না, এত সমস্যা কেন মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে? এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর আবেগ জড়িত, লাখ লাখ পরিবারের আবেগ জড়িত, মানুষের জীবন জড়িত। এইটা মজা করার বিষয় না। আপনারা ভারতে কেন চিকিৎসা নিতে যায় এইসব নিয়ে অনেক বুলি ছাড়েন, অনেক কিছু বলেন। 90 দিনে না মেডিকেল সিস্টেম সংস্কার করার কথা, কোথায় কোথায় সেই সংস্কার? সংস্কারের নামে এই যে মেডিকেল সিস্টেম এখনো ধ্বজভঙ্গ আছে, এটার জন্য দায় আপনাদেরও। আমরা এখন আর সেই পুরনো কথায়, পুরনো সংস্কারের যে আশা, সেটাতে আমরা আর ভুলে যেতে চাই না। নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে, এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। এইচএসসি 24 এবং 25 এবং 26 থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষার্থী এটা দেখছো, আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদের সকল যুক্তির দাবির সাথে আছি, তোমাদের সকল কষ্টের সাথে আছি, তোমাদের সকল সফলতার সাথে আছি, এবং তোমাদের জন্য আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা কথা বলছিলেন, তাদের যে দাবি, মূল দাবিটি হচ্ছে যে গতকাল যেই মেডিকেলের ভর্তি পরীক্ষার এই 24 এবং 25 শিক্ষাবর্ষের যেই ফলাফল দেওয়া হয়েছে, সেখানে কোটায় অনেকে উত্তীর্ণ হয়েছেন, সেই ফলাফলটি মূলত তারা বাতিল চান। এটি হচ্ছে তাদের মূল দাবি। একই সঙ্গে মেডিকেলের যে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার কোটা সহ যেই কোটা রয়েছে, সেই কোটা মুক্ত করতে হবে ভর্তি পরীক্ষাকে। এটি হচ্ছে শিক্ষার্থীদের দাবি, মেডিকেলের শিক্ষার্থীদের। এই জন্য তারা সকাল থেকে ক্লাস বর্জন করে বিভিন্ন মেডিকেলে, ঢাকার কয়েকটি মেডিকেলের শিক্ষার্থীরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান করছেন। অবস্থান করে তারা কোটা বাতিলের দাবিতে নানান ধরনের স্লোগান দিচ্ছেন, এবং তারা বেশ কিছু সময় এখানে অপেক্ষা করবেন। শাফিন। সহকর্মী জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে গতকালকে প্রকাশিত মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে কোটা বাদ দিয়ে পুনর্প্রকাশের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেই বিষয়ে সবশেষ। নেত্রকোনায় চলছে আধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ। এ নিয়ে আরও জানাতে জেলার পূর্ব ধলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রিফাত, জানাবেন যে ট্রান্সপ্লান্ট মেশিনে চারা রোপণ কার্যক্রম কিভাবে চলছে, কৃষকরা এটি কিভাবে আয়ত্ত করছেন? শাফরিন, আপনি জানেন যে আসলে নেত্রকোনা একটি ধান উৎপাদনের জেলা। এই জেলায় কিন্তু বছরে 3টি ফসল উৎপাদন হয়। এর মধ্যে কিন্তু আসলে বড় মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি ধানের উৎপাদন কিন্তু হয় এই জেলায়। হাওর এবং সমতল মিলে কিন্তু সব মিলে কিন্তু এই বড় মৌসুমে এই জেলা কিন্তু এই চাহিদা মিটে কিন্তু অন্যান্য জেলায় কিন্তু ধান পাঠিয়ে থাকে। বলে রাখা ভালো, কিন্তু এখন কিন্তু বড় মৌসুমের মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু এখন বিশেষ করে হাওড় থেকে শুরু করে সমতল সব জায়গায় কিন্তু এখন ধানের রোপণের কাজ চলছে। আপনি জানেন যে আসলে এখন কিন্তু ধান মেশিনের মাধ্যমে কর্তন করা হয়, এবং ধান রোপণের কাজটি সেটি কিন্তু সনাতন পদ্ধতিতেই হয়ে আসছিল। এখন কৃষি বিভাগ কিন্তু সেই সনাতন পদ্ধতিকে কমিয়ে এনে কিন্তু আবার আধুনিক পদ্ধতিতে ধান রোপণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করছেন। আজকে কিন্তু তারই একটি উদ্বোধন হয়ে গেল কিছুক্ষণ আগেই। এখানে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, তিনি কিন্তু এই পূর্বধলার এই গ্রামটিতে কিন্তু রাইস ট্রান্সপ্লান্ট যে মেশিন রয়েছে, ওই মেশিনের সাহায্যে কিন্তু এখানে ধানের যে কাজ, সেই কাজে কিন্তু উদ্বোধন করেছেন। এখানে বলে রাখা ভালো, রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের সাহায্যে কিন্তু এক একর জমিতে কিন্তু 1 ঘন্টার মতো কিন্তু সময় লাগে, যেই কাজটি কিন্তু প্রায় 4 থেকে 5 জন শ্রমিকের কিন্তু প্রায় সারাদিন লাগে। এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে খরচ কিন্তু অনেকটাই কমে আসে, এবং পাশাপাশি কিন্তু সমন্বয় আসলে লাগানোর ফলে কিন্তু জায়গার যে সেই জায়গাও কিন্তু অপচয় কম হচ্ছে। বলা যায় যে আসলে এই যে আধুনিক মেশিনের ব্যবহার বাড়ছে, সেই আধুনিক মেশিনের ফলে কিন্তু কৃষিতেও কিন্তু কৃষিতেও কিন্তু নতুন আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনা থেকে ধান রোপণের সর্বশেষ। নেত্রকোনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি আমরা যুক্ত হচ্ছি সেখানে। যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে তাইলে গড়টাও আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকবে। আমাদের সমাজটা ভেঙে পড়ার এটাও একটা কারণ কিনা আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে, মহান সেবার সাথে যারা জড়িত, তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুরোধ জানাই।
তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায় তারা পিছন নিয়ে বেশি কামড়াকামড়ি করে না, পছন্দ করে না। কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফেসিয়াতবাদী আমলে এটা একেবারেই হয়নি, এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায় এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করব যে এটা সারবে, এটা থাকবে না। সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি, মাথা নত করেনি। বিশেষ করে স্বাধীন বাংলাদেশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক, এখান থেকে সংগ্রাম করেই চলেছে। দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তীতে বক্তব্য রাখছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। চুয়াডাঙ্গায় ডিলারের কাছে ধর্ণা দিয়েও মিলছে না পর্যাপ্ত টিএসপি, পটাশ সহ নন ইউরিয়া সার, অথচ খুচরা ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা দিলে মিলছে ঠিকই। ডিলাররা সংকট দেখালেও খুচরা বিক্রেতাদের সব স্বাভাবিক, এমন জটিল গোলক ধাঁধায় পড়েছেন চুয়াডাঙ্গার কৃষকরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতে ক্ষতির মুখে পড়ছে চাষিরা, বাড়ছে আবাদ খরচ, রয়েছে অনিশ্চয়তা। অনেক চক্রবর্তীর প্রতিবেদন। চুয়াডাঙ্গার মাঠে মাঠে জোর সোরে চলছে ভুট্টার আবাদ। ভুট্টা রোপণের পর থেকেই প্রয়োজন হয় সারের, কিন্তু এবার সেই কাঙ্ক্ষিত সার পাচ্ছে না চাষিরা। মাসখানেক ধরে সারের জন্য হাহাকার চুয়াডাঙ্গার কৃষকদের। সরকারি ভর্তুকি মূল্যে সারের জন্য ইউনিয়ন পর্যায়ের বিসিআইসি সার ডিলারদের কাছে ধর্ণা দিচ্ছে প্রান্তিক চাষিরা, কিন্তু লাভ হচ্ছে না খুব একটা। প্রয়োজনের তুলনায় সার মিলছে যৎসামান্য, অথচ খুচরা বিক্রেতাদের কাছে এই নন ইউরিয়া সারের অভাব নেই। সেজন্য বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 300 থেকে 400 টাকা। বাড়ছে চাষের খরচ, দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখন তো ফসফেট লাগবে, পটাশ লাগবে, ইউরিয়া লাগবে, ড্যাপ লাগবে, এই 4টে সারই লাগবে। তারপরে তো একটা সার এখন বলছে যে সে বলছে নেই। দোকানওয়ালারা বলছে, ডিলার বাদে ডিলারের কাছে যাচ্ছি, ডিলাররা বলছে সার লাভিনি, সার আসেনি, কি সার নেই। এখন ধানের চাষ, ভুট্টার চাষ, এটা যে সার না পাই, এ আবার হবে না। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট কারসাজিতে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ভুট্টা আবাদের এই ভরা মৌসুমে সারের চাহিদা থাকে ব্যাপক, ঠিক এই সময়ে সক্রিয় অসাধু সিন্ডিকেট। এদের কাছে ভরপুর আছে, বস্তায় 300 টাকা বেশি দিলি আর যত নেবেন তত পাবেন। তো সবই দরকার, সব ঘাটতি, মানে ইউরিয়াটা পাওয়া যাচ্ছে, ফসফেটের ড্যাপটা পাওয়া যাচ্ছে। ব্যবসায়ী ও ডিলারদের দাবি, চাহিদার তুলনায় সার না পাওয়ায় সংকট শুরু হয়। ব্যবসায়ীরা বেশি দামে সার ম্যানেজ করে সে সংকট কাটিয়ে তোলার চেষ্টা করছেন। ওরা কোথা থেকে পায়, এখনই যদি আমরা ওদের পাওয়াটা নিয়ে আলাপ করতে যাই, তাহলে আমাদের চাষিদের ভিতরে আরো বেশি ক্রাইসিস দেখা দিতে পারে। ক্রেডিট যারা নেয় তাদের সাথে আমরা তাদের এই আবাদ করার জন্য এবং তাদের আবাদগুলো ঠিকই দেওয়ার জন্য আমরা তাদের মালটা দিই, যেভাবেই হোক। যেভাবে হোক তারা করছে, আশঙ্কা করছে যে আমরা হয়তো রবি মৌসুমে আমাদের চাহিদার তুলনায় সার কম পাবো। এই জন্য তারাও কিছুটা ওই সার নিয়ে স্টক করার কারণে কিছুটা সারের চাহিদা বেশি মনে হচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সারের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চলছে। বিএডিসি গোডাউনেও আমি গিয়েছি, সরেজমিনে গিয়েছি, তদারকি করছি আর কি, যাতে করে সারটা আসে। এরপরেও যদি কোথাও কোনো সারের সমস্যা মনে হয়, সেক্ষেত্রে আমাদের সাথে, আমাদের সহকর্মীদের সাথে, এমনকি আমার সাথে যদি কেউ যোগাযোগ করে, আমি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বিবেচনা করবই।
চুয়াডাঙ্গার চলতি রবি মৌসুমে প্রায় ৭৬,০০০ নন ইউরিয়া সারের চাহিদা ধরা হয়েছে। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে দীর্ঘদিন ধরে খনন না করায় তৈরি হয়েছে নাব্যতা সংকট, ফলে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। বিস্তারিত জানাতে শহরের আনন্দবাজার ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন যে নাব্যতা সংকট রোধে জেলা প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। শাফিন, তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী হচ্ছে এই তিতাস নদীটি। এটি ব্রাহ্মণবাড়িয়ার ৭টি উপজেলা দিয়ে বয়ে গেছে এবং এটির দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার। এছাড়া গড় প্রস্থ আছে প্রায় ৫২ মিটারের মতো। তবে মূলত গেলে কয়েক বছর ধরে আসলে নিয়মিত খনন কাজ না করার ফলে এই নদীর বিভিন্ন স্থানে কিন্তু নাব্যতা সংকট তৈরি হয়েছে। এছাড়া এই যে দখল দূষণের কারণে কিন্তু নদীটির বিভিন্ন স্থানে কিন্তু এখন ক্রমশ জরাজীর্ণ খালে পরিণত হয়েছে। তবে এই নাব্যতা সংকটের কারণে কিন্তু গেল কয়েক বছরে এই নদীর যেই বৃষ্টিরও বেশি কিন্তু নৌরুট ছিল বিভিন্ন স্থানে, যেগুলো আসলে গিয়েছে এই নৌপথ দিয়ে, সেই নৌরুট গুলো কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে খনন না করার ফলে নাব্যতা সংকটের কারণে এই নৌরুট গুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। আপনি যেটি জানতে চেয়েছেন শাফিন, আসলে জেলা প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আমরা আসলে কথা বলেছিলাম শাফিন জেলা প্রশাসনের সঙ্গে, এবং এই যে বিআইডব্লিউটি এর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে তারা এখন এই যে একটি প্রকল্প তারা হাতে নিয়েছে নদীটি পুনর্খনন করার জন্য, এবং তারা কিন্তু বলছেন যে আসলে ইতিমধ্যে তারা একটি যে প্রকল্প তারা নিয়েছেন তার মাধ্যমে তারা এখন এই যে এই নদীটি আসলে কোন কোন জায়গাতে খনন করা প্রয়োজন এবং আসলে কোন কোন জায়গাতে এটি আসলে নাব্যতা সংকট দেখা দিয়েছে সেটি আসলে তারা চিহ্নিত করার জন্য কিন্তু তারা এখন সম্ভবত যাচাইয়ের কার্যক্রম তারা শুরু করেছেন, এবং তারা আশা করছেন এই কাজটি শেষ হয়ে গেলে পরে কিন্তু এই যে নদীর যে খনন কাজ সেটি কিন্তু তারা শুরু করতে পারবেন। তো শাফিন, একটু আপনাকে জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর কিন্তু এই যে আশপাশে এবং তিতাস নদীর সংলগ্ন কিন্তু অন্তত প্রায় অর্ধশতাধিক কিন্তু হাট বাজার রয়েছে, গ্রামীণ হাট বাজার। আসলে যেসব বাজারগুলোতে মূলত এই যে পণ্য সরবরাহ করা হয়, এই যে এই নৌপথ দিয়ে কিন্তু আসলে পণ্য সরবরাহ করা হয়। তবে আসলে এখন যেহেতু এই নাব্যতা সংকটের কারণে যেহেতু নৌপথগুলো বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আসলে এই শহর থেকে কিন্তু আসলে তারা কোনো পণ্য নিয়ে যেতে পারছেন না এই নৌপথে করে। তবে তারা বলছেন যে যদি এই নৌপথটি যদি আবার চালু করা হয় এবং যদি নদীর নাব্যতা সংকট কাটানোর যদি ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও নৌপথ দিয়ে কিন্তু তারা আসলে বাণিজ্য শুরু করবেন, এবং সেটি কিন্তু আসলে বিআইডব্লিউটি এর জন্য কিন্তু একটি লাভজনক হবে বলে এই নৌপথটি তারা কিন্তু আমাদেরকে বলছেন। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস নদীর এই যে নাব্যতা সংকট সেই সংক্রান্ত সবশেষ তথ্য। নদীর নাব্যতা সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এদিকে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা সরাসরি শুনব। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে সুষ্ঠু ভোটার তালিকা। আমাদের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে, এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে। তাইলে এখানে একটা কথা বলতে চাই আমি অ্যাজ এ রেফারেন্স। সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমি নিয়ে গোলমাল আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি, এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একা পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপরে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকার ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করলেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, ওনাদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, সবার অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
যদি জাতীয় নির্বাচন হয় এটা ইলেকশন কমিশনের ব্যাপার না, জাতীয় ব্যাপার, এটা জাতীয়। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে গণমাধ্যমে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি শুনছিলাম। জলাবদ্ধতার কারণে ডুবে আছে সুনামগঞ্জের 3 উপজেলার মাঠের পর মাঠ। এতে বোরো আবাদ করতে পারছেন না প্রায় 20,000 কৃষক। চলতি বছর প্রায় 4,000 হেক্টর জমি অনাবাদে থাকার শঙ্কা তৈরি হয়েছে। লিপসন আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের 95টি হাওরের মধ্যে ফসল চাষের জন্য বিখ্যাত পাগনার হাওর, কিন্তু গত 10 বছরে এখানে জলাবদ্ধতা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। ফলে চাষাবাদ করতে পারছেন না স্থানীয় চাষিরা। এই হাওরের কৃষক আক্কাস মিয়া, যার 18 একর জমি এখনো পানির নিচে। এতে এখনো শুরু করতে পারেননি চাষাবাদ। চলতি বছর ফসল আবাদ করতে না পারলে পড়তে হবে আর্থিক সংকটে। পানির কারণে আমরা এই ক্ষেতে চাষ করতে পারতেছি না, ক্ষেত তুলতে পারতেছি না। এইভাবে আসি ডেলি আর এইভাবেই যাই। শুধু আক্কাস মিয়া নয়, সুনামগঞ্জের পাগনার হাওরে প্রায় 15,000 কৃষকের একই অবস্থা। প্রায় 3,000 হেক্টর জমি পানির নিচে থাকায় চাষাবাদ করতে পারছেন না তারা। একই অবস্থা সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলায়। ঋণ নিয়ে পানি নিষ্কাশন মেশিনের ব্যবস্থা করলেও পাচ্ছেন না সুফল। জলবদ্ধতা হওয়াতে আমাদের রুয়া অনেক ক্ষতি হয়। মেশিনটা পানি হিঁচতেছি, পানি হিঁচছেও আমরা বের পাইতেছি না, পানি আবার আইয়া পড়ে জায়গা। এই ফসল না করে আমরা এক ফসল জায়গা কি খাই বাসা আমরা। পানি নিষ্কাশনের রাস্তাটা ওইটা যদি খনন করে দেওয়া হইতো আমরা লেগে মনে করেন যে অনেক উপকার হইতো। হাওরের জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলছে কৃষি কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে কানাইখাল নদী খননের জন্য পুনরায় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আমরা এবছর উদ্যোগ নিয়েছি, আমরা এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি এখানে পাগনা হওয়ার আরেকটা খাল আছে, সেই খাল দিয়ে অলরেডি পানি বের হচ্ছে। আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে, এই জলাবদ্ধ জমি, এগুলো 2-3 দিন বিলম্ব হলেও আমাদের শতভাগ আবাদ অর্জন হবে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে। সুনামগঞ্জে চলতি বছর বোরো আবাদ হয়েছে 2,23,410 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদিত বোরো ধানের বাজার মূল্য হবে 4,500 কোটি টাকা। এখন সুনামগঞ্জ। এ ছিল এখন জনপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।